ওয়েলকাম টু মাই চ্যানেল ভারত ট্রিপস। তো বন্ধুরা, আজকে আমরা পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত মন্দির দক্ষিণেশ্বর কালীবাড়িতে আমরা যাব। এটা হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন এরিয়া। দক্ষিণেশ্বর স্টেশন এরিয়ার এই যে রাস্তাটা থেকে কিছু দূর এগিয়ে গেলেই আমরা পৌঁছে যাব দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দিরে। এই যে এখানে একটা ব্রিজ করা রয়েছে, আমি বহু সময় আগে এখানে এসেছিলাম, তখন এই ব্রিজটা এখানে ছিল না। তো এই যে ব্রিজটা দেখছেন, খুব পরিপাটি করে এই জায়গাটাকে গঠন করা যে তৈরি করা হয়েছে এই ব্রিজটাকে, যাতে দর্শনার্থীদের সুবিধার জন্য তারা মন্দিরে প্রবেশ করতে পারেন। এই যে ব্রিজটার একটা আলাদা জায়গা, এখানে অনেকে এসে এখানে এই ব্রিজটার উপরে ফটো, সেলফি এসবগুলো তোলেন। অনেক দর্শনার্থীরা এখানে সময় কাটান এবং একটু এগিয়ে গেলেই আমরা দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দিরের মধ্যে প্রবেশ করব। এই জায়গাটায় আসতে গেলে আপনাদের সবথেকে সুবিধা হবে, আপনারা যদি কলকাতায় আসেন তো এখানে হাওড়া স্টেশন আর শিয়ালদা স্টেশনে থেকে ডিরেক্টলি এই দক্ষিণেশ্বর স্টেশনের ট্রেন আসে, এখানে খুব সহজে আপনারা পৌঁছে যেতে পারবেন। এই যে ব্রিজের ওপরে ছোট ছোট সব দোকান রয়েছে দেখতে পাচ্ছি, এই দোকানগুলোর মধ্যে পূজার যে সমস্ত সামগ্রীগুলো আছে সেগুলো এখানে বিক্রি হয়ে থাকে। এখান থেকে পারলে আপনারা পূজার দেওয়ার জন্য যে সমস্ত সামগ্রীগুলো রয়েছে সেগুলো এখান থেকে আপনারা কেনাকাটা করে নিতে পারেন। এছাড়া এখানে বিভিন্ন রকম পূজার অন্য রকম যে সামগ্রীগুলো থাকে, শাঁখা, পলা, সিঁদুর, এছাড়া এখানকার যে স্টিলের পূজার যে বাসন কুসন সব কিছু পাওয়া যায়। এই যে ইলেকট্রিক সিঁড়িটা দেখছেন, এখান থেকে নামলেই আমরা দক্ষিণেশ্বর মন্দিরের যে প্রবেশদ্বার, যেখান থেকে দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশ করতে হয়, সেই গেটের মধ্যে আমরা পৌঁছে যাব। এই হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের প্রবেশদ্বার। গেটটা একটা অসাধারণভাবে সাজানো রয়েছে। এই যে গেটটা দেখছেন, এই গেটটা একটা আলাদা সুন্দরভাবে সাজানো রয়েছে এই গেটটায়। এখান থেকে দক্ষিণেশ্বর মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করব। বহু মানুষ যখন আসেন তখন এই যে ইলেকট্রিক সিঁড়ি থেকে নেমে এই গেটের মধ্যে দিয়ে প্রবেশ করতে হয়। এই গেটের ভিতর থেকে আমরা এখন যাব মন্দিরের ভিতরে, পরিবেশটা দেখব কীরকম। যে অনেকেই এখানে গাড়ি নিয়ে আসেন, আপনারা যদি 4 চাকা গাড়ি নিয়ে আসেন, ভিতরে পার্কিংয়ের ব্যবস্থা আছে। এছাড়া এই যে গেটটা একটা অন্যরকমভাবে সাজানো, একটা আলাদা আধ্যাত্মিকতার একটা ছোঁয়া এই গেটটার মধ্যে রয়েছে। তো এই হচ্ছে ভিতরে, এখন আমরা একটু প্রবেশ করি। এই হচ্ছে ভিতরের পরিবেশ। এই যে জায়গাটা দেখছেন, এটা কয়েক একর জমি নিয়ে এই জায়গাটাকে, এই মন্দিরটাকে তৈরি করা হয়েছে। তো এই যে মন্দিরটার ভিতরের যে জায়গাটা নিয়ে মন্দিরটাকে গঠন করা হয়েছে, বলা হয় নাকি যখন রানী রাসমণি এই মন্দিরটা যখন গঠন করবেন ভেবেছিলেন, তখন এই যে জায়গাটাকে পছন্দ করেছিলেন। এই জায়গাটা নাকি একটা শুভ, বাস্তুশাস্ত্রে এই জায়গাটাকে একটা শুভ বলে মনে হয়। কারণ নাকি বলা হয় নাকি এই জায়গাটা যে কচ্ছপের পিঠের আকৃতির মতন ছিল। তো বাস্তুশাস্ত্রে যেটা, তন্ত্রশাস্ত্রে যেটা বলা হয়, এই সমস্ত জমিগুলো নাকি খুব শুভ বলে মানা হয়। তাই এই জমিটার উপরে এই মন্দিরটা গঠন করা হয়েছিল। এটা হচ্ছে দক্ষিণেশ্বরের মূল মন্দির। এই মন্দিরের ভিতরে গর্ভগৃহ রয়েছে, যেখানে মা কালী বিরাজ করছেন, মা ভবতারিণী বিরাজ করছেন। এছাড়া এই মন্দিরের যে চূড়া রয়েছে, এখানে 9টি চূড়া আছে। এই 9টি চূড়ার মধ্যে যে বলা হয় নাকি হিন্দু ধর্মে এই 9টি চূড়া পূর্ণতার প্রতীক হিসাবে ধরা হয়। এছাড়া এই মন্দিরের ভিতরে রয়েছে আপনার বিষ্ণু মন্দির ও রাধাকান্ত মন্দির। এছাড়া এই গর্ভগৃহে ভগবতারিণীর মূর্তিটির উপরে শিবের বুকের উপরে ইনি দাঁড়িয়ে আছেন। এটা হচ্ছে পঞ্চবটী বন। এখানে শ্রী রামকৃষ্ণদেব তার জীবনের দীর্ঘ সময় এখানে ধ্যান করেছিলেন। এছাড়া এই যে পঞ্চবটী বনে উনি নাকি এখানে 5টি গাছ রোপণ করেছিলেন, যেটা বট গাছ, অশ্বত্থ গাছ, বেল গাছ, আমলকি গাছ ও নিম গাছ। যেটা বর্তমানে এই গাছগুলোর এখন আর নেই। সময়ের সাথে সাথে গাছগুলোর আর এখানে দেখা যায় না, সেগুলো নষ্ট হয়ে গেছে। এছাড়া এই বট বৃক্ষ ও অশ্বত্থ বৃক্ষটা এখানে এখনও সংরক্ষণ করা রয়েছে। এছাড়া এই যে নাকি এই গাছগুলো বসাবার জন্য ওনার যে ভাগ্নে হৃদয় মুখোপাধ্যায় ওনার সাহায্য করেছিলেন ওনাকে। এই যে জায়গাটা, এটা হচ্ছে পঞ্চবটী বনের, এখানে অনেক মানুষ আসে। এই যে এইখানে দেখুন হনুমানগুলো রয়েছে, এখানে অনেকে যারা দর্শনার্থীরা আসে তারা এখানে এসে এই হনুমানগুলোকে খাবার দেয়। এই পঞ্চবটী বনের যে দীর্ঘ সময় কাটানো রামকৃষ্ণদেবের, এইখানে আসলে আপনারা সেই অনুভূতিগুলো আপনারা ফিল করতে পারবেন অ্যাটলিস্ট। তো এই যে পঞ্চবটী বন, এখানে বহু মানুষ আসে। এই জায়গাগুলো অনেকে জানে না যে এখানে কী ছিল না ছিল।
অনেকে মন্দির দেখেন কিন্তু প্রপার জিনিসগুলো আপনারা জানেন না যে দক্ষিণেশ্বরে আসলে যে জায়গাগুলোর আধ্যাত্মিকতা, যে জায়গাগুলোর যে অস্তিত্ব কী ছিল, সেগুলো এইসব জায়গায় আসলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমি দেখতে পাচ্ছি এক ভদ্রলোক একটু কিছু 2-3টে হনুমান বসে রয়েছে, তাদেরকে খাবার দিচ্ছে আর কি। এই যে খাবার দেওয়ার একটা মুহূর্ত, এই জিনিসগুলো দেখলে একটা আলাদা অনুভূতি আপনারা ফিল করতে পারবেন। এছাড়া এই যে জায়গাটা দেখছেন, এখান থেকে যখন আপনারা পুজো দেবেন, পুজো দেওয়ার আগে এখান থেকে মানে পূজার সামগ্রী কিনতে হয়, যে জিনিসগুলো, যে পূজার যে দ্রব্যগুলো, সেগুলো, যে ডালাগুলো কিনে তারপর মন্দিরে গিয়ে প্রবেশ করে পুজো দিতে হয়। এটা হচ্ছে এইখানে মন্দিরের ভিতরেই এই জায়গাটা করা রয়েছে। এখানে প্রচুর দোকান রয়েছে যেখান থেকে পূজার সামগ্রী, ডালা ফালা আপনারা কিনতে পারেন। চলুন আমরা ভিতরে গিয়ে দেখি যে এখানকার পরিবেশ কীরকম, এখানকার দোকানদাররা কীরকম, এছাড়া এখান থেকে আপনারা কীরকমভাবে প্রসাদ কিনতে পারেন। এখান থেকে অল্প দাম থেকে, এখান থেকে শুরু করে অনেক বেশি দামের প্রসাদ এখান থেকে নিতে পারেন। প্রচুর দোকান রয়েছে, সাজানো, পরপর স্টল নাম্বার দেওয়া রয়েছে। প্রত্যেকটা স্টলেই এখানকার মানুষজন খুব ভালো। এখানকার যে একটা পরিবেশ, এখানে অনেক মানুষ হেল্পফুল। আপনারা যখন আসবেন তারা আপনাদেরকে একটা আলাদা আপ্যায়ন করে, এবং এখানে এসে ওই যে সমস্ত দোকানগুলো দেখছেন, ওই দোকান থেকে আপনারা যে পূজার সামগ্রী সংগ্রহ করতে পারেন। এই ডালাগুলো দেখতে পাচ্ছেন, এই যে এখানে এগুলো প্যারা বলা হয়, এই প্যারাগুলো প্রসাদ হিসাবে ইউজ হয়। এই যে এগুলো দেখছেন, এগুলো ডালা বলা হয়। এই ডালাগুলো কিনতে পারেন আপনারা। এগুলো আপনাদের বাজেট অনুযায়ী কম দাম থেকে শুরু করে বেশি দামের পর্যন্ত সমস্ত রকমের সুযোগ সুবিধা এখানে রয়েছে। সেগুলো কিনে আপনাদেরকে মন্দিরে গিয়ে তারপর পুজো দিতে হবে। এই যে দোকানদারগুলো দেখছেন, এই দোকান, এই যে এগুলো হচ্ছে ডালা, এগুলো বিভিন্ন রকম দামের আছে। এখানে এই ডালার মধ্যে আলতা, সিঁদুর, এছাড়া বিভিন্ন রকম খাবার, ফুল সব কিছু সাজিয়ে একটা ডালা করে দিয়ে, মানে দর্শনার্থীরা যারা পুজো দিবেন তাদের হাতে তুলে দেওয়া হয়। এই যে প্যারাগুলো থাকে, এইগুলো হচ্ছে প্রসাদ হিসেবে ব্যবহার করা হয়। তো আপনারা এই দোকানগুলোতে এইগুলো সব কিছু পাওয়া যায়। এই দোকানগুলোর যে মানুষগুলো থাকে তারা খুব হেল্পফুল। এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন। এছাড়া অনেকে আসেন যে মন্দিরে জুতো পরে যাওয়ার একটা নিষেধ রয়েছে, তো আপনারা জুতো পরে যেতে পারবেন না। এখানে জুতো আপনারা রাখতে পারেন। যে অনেক ফ্যামিলি নিয়ে আসে, তারা একটা জায়গায় সব কিছু আপনারা এই সুযোগ সুবিধাটা পেয়ে যাবেন সমস্ত দোকানে, আপনাদের যে ফ্যামিলি নিয়ে যদি আসেন। এই যে দেখছেন, এটা হচ্ছে মূল মন্দির। আপনাদের ওখান থেকে ডালা সংগ্রহ করার পর এই যে মূল মন্দিরের যে গেট রয়েছে, ওই গেট থেকে আপনাদেরকে প্রসাদ নিয়ে প্রবেশ করতে হবে, এবং মেন যে মন্দির রয়েছে মা ভবতারিণীর, ওখানে আপনারা, মানে ওখানে পূজারী রয়েছেন, পূজারীর কাছে তারপর পূজা দিতে পারবেন আপনারা। এই যে জায়গাটা, এখানে হচ্ছে মা শারদার মার একটা মন্দির করা রয়েছে। এই যে জায়গাটার পিছনে যেটা দেখছেন, ওটা হচ্ছে নহবত, যেটা মা শারদা মা এখানে দীর্ঘ সময় কাটিয়েছেন, এখানে বসবাস করতেন, তার সাধারণ জীবনযাপন এখানে কেটেছে। একটা এই দোতলার যে নিচের ঘরটায় একটা ছোট্ট ঘরে তিনি তার দীর্ঘ সময় জীবন কাটিয়েছিলেন। এছাড়া এই যে দেখছেন, এখানে রামকৃষ্ণদেব থাকতেন এই যে ঘরটায়। এই ঘরে রামকৃষ্ণদেবের অনেক জিনিসপত্র রয়েছে যেগুলো এখনও সংরক্ষণ করা রয়েছে, যেমন খাট। মন্দিরটি, এটা 1855 সালে রানী রাসমণি এটা তৈরি করেছিলেন। এই যে দেখছেন, এখানে যে 12টা শিব মন্দির রয়েছে, প্রত্যেকটা শিব মন্দির পাশাপাশি সারিবদ্ধভাবে সাজানো। এছাড়া এই মন্দিরের যে স্থাপত্যগুলো, সেগুলো আটচালা শৈলীতে নির্মিত করা হয়েছিল আর কি। প্রতিটি মন্দিরের যে শিবলিঙ্গ রয়েছে, এগুলো কষ্টি পাথরের তৈরি। এছাড়া এই যে মন্দিরের যে শিবলিঙ্গগুলো রয়েছে, প্রত্যেকটার একটা আলাদা আলাদা নাম আছে, যেমন যোগেশ্বর, যত্নেশ্বর, জটলেশ্বর, নকুলেশ্বর, নকেশ্বর, নিজাইরেশ্বর, নরেশ্বর, নন্দীশ্বর, নাগেশ্বর, জগদীশ্বর, জলেশ্বর এবং যজ্ঞেশ্বর। রামকৃষ্ণ পরমহংসদেব হচ্ছে দক্ষিণেশ্বর গঙ্গা। এই যে গঙ্গাটা দেখছেন, এই গঙ্গার একসময় শ্রী রামকৃষ্ণদেব এখানে স্নান করতেন, এবং স্নান করার পরেই মন্দিরে গিয়ে পূজা দিতেন। এছাড়া বহু মানুষ, বহু ভক্তগণ এখানে আসেন এবং এই গঙ্গায় পয়সা ফেলেন, তাদের মনস্কামনার জন্য অনেক রকম প্রার্থনা করেন। এছাড়া এই যে গঙ্গায় স্নান করার পরই অনেক দর্শনার্থীরা মন্দিরে পূজা দেন এই গঙ্গায় শুদ্ধ হয়ে। এছাড়া এই গঙ্গার ওপারে রয়েছে বেলুড় মঠ। এই যে গঙ্গার যে পাশে যে সেতুটা দেখছেন, এটা হচ্ছে বিবেকানন্দ সেতু। এই গঙ্গার পরে একটা বিশেষ সময় আপনারা কাটাতে পারবেন। তো বহু মানুষ আছে এই গঙ্গাতে, অনেকে তর্পণ করেন, যে বাবা মা মারা যাওয়ার পর অনেকে যে 1 বছর পর যে তর্পণ হয়, সেই তর্পণ এখানে করে থাকেন। তো এই হচ্ছে দক্ষিণেশ্বর যে মন্দিরের গঙ্গার ঘাট। এই ঘাটে আপনারা
যখন আসবেন, যখন পুজো দিতে আসবেন, সব থেকে ভালো হয় এই গঙ্গার ঘাটে যদি আপনারা এখানে স্নান করে নেন। স্নান করার পর যদি আপনারা এখানে মন্দিরে গিয়ে পূজা দেন, তো একটা আলাদা শুদ্ধিকরণ হয় আপনাদের। তো এই জন্য এই গঙ্গায় আসাটা খুব জরুরি, কারণ যখন পুজো দেওয়ার আগে এখানে একবার স্নান করে নেওয়া ভালো, যখন আপনারা পুজো দেবেন। এই হচ্ছে গঙ্গার জল দেখছেন এই গঙ্গার ঘাটে। এছাড়া এই যে গঙ্গার আশেপাশে ওই পারে বেলুড় মঠ রয়েছে, এখান থেকে নৌকা চলাচল করে, বহু মানুষরা ওই পাশ থেকে এই পাশে আসেন এবং মন্দির দর্শন করার জন্য এইখানে লঞ্চ রয়েছে, সেই লঞ্চগুলো ইউজ হয়, গঙ্গার ঘাটে ব্যবহার হয়। যে বহু মানুষ দেখছেন এখানে গঙ্গার পাড়ে এই সমস্ত মূর্তি বসিয়ে সাজানো রয়েছে, একটা আলাদা অনুভূতি আপনারা ফিল করবেন। যারা বিকেলবেলার দিকে আসবেন এখানে একটা আলাদা শান্তি পাবেন, এইভাবে গঙ্গার পাড়টাকে সাজানো রয়েছে। এটা হচ্ছে দক্ষিণেশ্বরের ভিতরে এই লাইব্রেরিটা রয়েছে। এই লাইব্রেরিটা লোকমাতা যে রানী রাসমণির ফাউন্ডেশন এর উদ্যোগে 2009 সালে ডিসেম্বর মাসে এই ঐতিহাসিক লাইব্রেরিটা স্থাপন করা হয়। তো এই যে লাইব্রেরিটার ভিতরে প্রায় 7,000-এরও বেশি ইংরাজি বাংলা বই রয়েছে। এছাড়া মূলত এখানে ধর্ম, দর্শন, সমাজবিজ্ঞান, এছাড়া রানী রাসমণির জীবনী ও বহু প্রাচীন ও বিরল বইয়ের সংগ্রহ রয়েছে এর মধ্যে। এছাড়া এই যে পাশে যে কুঠির বাড়ি ঘরটি দেখছেন, এই ঘরটার মধ্যে রামকৃষ্ণ তার জীবনের যে 16টা বছর কাটিয়েছিলেন। দেখি উনি এই যে হচ্ছে লাইব্রেরিটা, এই লাইব্রেরির মধ্যে প্রায় 7,000-এরও বেশি বই এখানে সংগ্রহ করা রয়েছে। আর এই হচ্ছে রামকৃষ্ণদেবের কুঠির, যেখানে তিনি তার জীবনের যে 16টা বছর এখানে তিনি কাটিয়েছিলেন, এখানে থাকতেন। এই যে রামকৃষ্ণদেবের একটি মূর্তি করা রয়েছে ভিতরে। এছাড়া মা শারদা মার এখানে ছবি দেওয়া রয়েছে। এই লাইব্রেরির পাশে এই ঘরটিতে ওনারা থাকতেন। তো এই হচ্ছে ঘরের পুরো পরিবেশটা। এখানে দেয়ালে ছোটো ছোটো ছবি দেওয়া রয়েছে। তো এই যে রামকৃষ্ণদেবের যে 16টা বছর এই ঘরের মধ্যে তার কাটানো। আর এই মন্দিরের পিছনে এইরকম একটা মার্কেট রয়েছে, এখানে আপনারা পূজার যাবতীয় সামগ্রী আপনারা কিনতে পারবেন। যে পূজার যে জিনিসপত্রগুলো, পূজা দেওয়ার যে সরঞ্জামগুলো থাকে, পুরো মার্কেটটা ঘুরলে আপনারা এই সমস্ত জিনিসগুলো কিনতে পারবেন। যারা পূজা দেওয়া শেষ করে ঘরের জন্য কিছু কিনে নিয়ে যেতে চাইছেন, তারা আপনারা এই যে মন্দিরের পিছনে এই মার্কেটটা আছে, এই মার্কেটটা একটু ঘুরলেই এখানে আপনার ঠাকুরের যে সমস্ত জিনিসপত্রগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। ছোটো ছোটো দোকান করা রয়েছে, খুব কম দামে এখানে জিনিসপত্র পাওয়া যায়। এখানে দেখুন এই যে কাঁসার যে জিনিসপত্রগুলো, যে শিবের যে লিঙ্গগুলো, বা এরকম বহু ছোটো ছোটো যে পূজার সামগ্রীগুলো রয়েছে এখানে, যে এনারা এখানে খুব কম দামে এখানে বিক্রি হয়। এছাড়া খাবার স্টল রয়েছে। এছাড়া এইখান থেকে আপনারা খাবারও খেয়ে নিতে পারেন, যে বিকেলে ঘোরার জন্য যে একটু নাস্তা বাস্তা করবেন, সেটা আপনারা এখানে করতে পারবেন। এছাড়া যারা এখানে থাকতে চাইছেন, এখানে আশেপাশে বহুত লজ আছে, হোটেল আছে, যারা আপনারা এখানে স্টে করতে পারেন। এখানে স্টে করে আপনারা পুরো মন্দিরটাকে এখানে আপনারা উপভোগ করতে পারেন। এখানে সন্ধ্যা আরতি, এখানকার যে পূজার সময়সূচি, এখানে না থাকলে পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের যে অনুভূতি আপনারা ফিল করতে পারবেন না। তার জন্য এখানে যদি 2 দিন স্টে করেন, তো পুরো মন্দিরের একটা যে পরিবেশ, সেটা আপনারা এখানে উপলব্ধি করতে পারবেন। এই যে চন্দন কাঠগুলো দেখছেন, এখানে বহুত জিনিসপত্র রয়েছে, শাক রয়েছে, অনেক কিছু রয়েছে। আর এই হচ্ছে আপনার পার্কিংয়ের জায়গা। যারা গাড়ি নিয়ে লোকাল একটু দূর থেকে আসতে চাইছেন, যারা 4 চাকা গাড়ি নিয়ে আসতে চাইছেন, এই যে বটগাছের পিছনেই এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এখানে পার্কিংয়ে আপনারা গাড়ি রাখতে পারেন। গাড়ি রেখে আপনারা এই যে বটগাছটা দেখছেন, বটগাছটা বহু পুরাতন বটগাছ। তো এই যে দক্ষিণেশ্বরের যে একটা আসার যে একটা অনুভূতি, এই যে হচ্ছে আপনার এই পার্কিং, এখানে যারা 4 হুইলার নিয়ে আসে, যারা 4 চাকা গাড়ি নিয়ে আসে, তারা এখানে রাখে। এখানে রেখে আপনারা মন্দিরের ভিতরে পুজো প্রসাদ সংগ্রহ করে তারপর পুজো দিতে পারেন। হচ্ছে অনেকটা বড় এরিয়া নিয়ে এই পার্কিংটা রয়েছে, অনেক গাড়ি এখানে স্টে করে। আর এই সাইডে একটি ভোজনালয় রয়েছে, যেখানে আপনারা খাওয়া দাওয়া সেরে নিতে পারেন, ফুড প্লাজা। এখানে যারা দর্শনার্থীরা আসেন দুপুরের দিকে, তারা এখানে
খাওয়ার কোনো প্রবলেম নেই, এখানে আপনারা খেয়ে নিতে পারেন বা উপরে আপনার গেস্ট হাউস আছে, ওখানেও থাকতে পারেন। এই হচ্ছে দক্ষিণেশ্বরের পুরো পরিবেশ। তো বন্ধুরা, এই যে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। এই যে দক্ষিণেশ্বরের যে ঐতিহ্য, দক্ষিণেশ্বরের যে ইতিহাস, রামকৃষ্ণর যে জীবনী, মা সারদা মায়ের যে স্মৃতি, এই যে মন্দিরটাকে ঘিরে যে অনুভূতিগুলো, এগুলো আপনারা আসলে এখানে বুঝতে পারবেন যে তিনি যে এখানে ছিলেন বা রামকৃষ্ণের যে যে একটা অনুভূতি বা পুরো মা ভবতারিণী যে এখানে বিরাজ করছেন, সেই আধ্যাত্মিকতার একটা এটা হচ্ছে যদু মল্লিকের বাগান বাড়ি। আসলে এখানে তখন আপনারা একটি ফিল করতে রামকৃষ্ণদেবের পারবেন। মন্দির রয়েছে, আর এখানে এই মন্দিরের ভিতরে প্রার্থনা হয়। এছাড়া এখানে একটা মাদার মেরির কক্ষ আছে, ঘর আছে, যেখানে মাদার মেরির যে ছবিটা রয়েছে সেখানে সেই ছবিটাকে দেখে নাকি রামকৃষ্ণদেব এতটাই অনুপ্রাণিত হয়েছিলেন যে তিনি নাকি খ্রিস্টান ধর্মের আরাধনা করতেন। তো সেই যে ঘরটা এখানে রয়েছে, এই জায়গাটায় অনেকেই আসেন না, এই স্পেশাল জায়গাটায় যখন আপনারা দক্ষিণেশ্বরে আসবেন, বহু মানুষ আছে যারা এই জায়গাটাকে মিস করে ফেলেন। তো এই জায়গাটা একবার ঘুরে দেখে নেবেন। এই ঘরের মধ্যে মাদার মেরির একটি ছবি রয়েছে। তো বন্ধুরা, ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের পাশে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। এই হচ্ছে মাদার মেরি সেই ছবিটি।